এই নর্থ বেঙ্গলের মানুষ একটা সময় জমিদার ছিল। আমাদের এখানে রাজা মহারাজার দেশ। আমাদের বাড়ির সামনে, আমাদেরও বাড়ির সামনে ছিল পাহাড় সমান ধানের মানে কি কুচ বলে ওগুলাকে, যেটাকে মানে ওই খড়ের গাদা বলি আমরা, এই খড়ের গাদার ইয়া ছিল। এখন দেখা যায় এই 4-5 ফিট 10 ফিট পর্যন্ত থাকে। আর আগে পাহাড়ের সমান মানে কি 3টা বাঁশ জোড়া দিয়ে কিন্তু সেই খ্যাট তুলতে লাগতো। সেই মানুষগুলো আজকে কিন্তু প্রান্তিক লেভেলের মানুষে পরিণত হয়েছে। এখন তাদের সন্তান হিসেবে তোমরা যদি স্বপ্ন শুধু অল্প একটু দেখো, এই মোরগ ছাড় দেওয়া R15-এর মালিক যারা, বাপের টাকায় যারা ফুটানি করে, তাদের সঙ্গে কোনো রকম যদি ফেসবুকে পরিচয় হয়, সম্পর্ক হয়, বিয়ে শাদী হয়, আমার থেকে আর সুখী কেউ নাই। কারণ ওর বাপের হিলি এই বাজারে একটা বড় দোকান আছে, ওর বাপ সিমেন্টের দোকান করে, রডের দোকান করে, ওদের একটা শোরুম আছে। আমার আর কি লাগে? তাহলে কিন্তু সারা জীবন এই পেঁয়াজ মরিচ করতে করতেই কিন্তু হাতে দাগ পড়ে যাবে। আগাম বলে দিলাম এই কথাটা। স্বপ্নগুলোকে বড় করতে হবে। কেন আমাদের হিলির সন্তানেরা দেখবে না যে আমি এই দেশের একদিন প্রধানমন্ত্রী হব? আমি কেন এখানকার একজন সন্তান হয়ে আমি স্পিকার হব, আমি একজন সচিব হব, আমি একজন ডিসি হব, এসপি হব, আমি বিসিএস ক্যাডার হব? এই যে নির্বাহী অফিসার বসে আছেন, উনি কি অন্য গ্রহ থেকে আসছে এখানে? একজন ওসি সাহেব বসে আছেন, অসংখ্য মহিলা এসপি আছে আমাদের, অসংখ্য মহিলা ডিসি আছে। সেদিন ঝড় হয়ে গেল আমাদের, এই যে ঝড়টা হয়ে গেল, আমি ঝালুকাঠির ডিসির সঙ্গে কথাবার্তা বলেছি। সেখানকার ডিসি একজন মহিলা। সেখানকার মানুষের প্রায় 25,000 পরিবার ঘরবাড়ি ভেঙে গেছে। আমি জিজ্ঞেস করেছি কত হাজার মানুষ এখানে ঘরবাড়ি করতে পারে, করার মতো সক্ষমতা আছে? বললো যে স্যার 3-4 ভাগের অন্তত পক্ষে 1 ভাগ পারবে না। আমি ওনাকে বললাম যে আপনি দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী বা ক্যাবিনেট সেক্রেটারি বরাবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখেন যে আমার এখানকার প্রায় কমপক্ষে 5 থেকে 6,000 পরিবার, তাদের ঘর করার মতো কোনো সামর্থ্য নেই। তিনি একজন মহিলা। অথচ আমাদের সন্তানদেরকে আমরা যখন বলি যে মাস্টার হবা, মাস্টারের স্বপ্ন দেখতেও তোমাদের ভয় লাগে। তাহলে কি করবা? এই কোন রকম পাশ করে কি বিয়ে চিন্তা ভাবনা করতেছ? এখান থেকে বেরিয়ে আসতে হবে। তোমাদের এই বিদায় অনুষ্ঠানে আমরা আসছি তোমাদের সুন্দর সুন্দর চেহারা দেখতে আসি নাই, তোমাদের সুন্দর কর্ম গঠন করবার জন্য 2টা কথা বলার জন্য আসছি। তোমরা ফুল দিবা, আমাদেরকে বরণ করবা, কিছু সুন্দর কথা বলবা না। আমাদের সার্থকতা এখানে তোমরা এমন কোন ইনস্টিটিউটে যাবে আর পরবর্তীতে যেখান থেকে একটা পাশ করে, যেখান থেকে তোমরা বিসিএস ক্যাডার হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা। আর আমরা বৃদ্ধ বয়সে এসে আমরা যেন বলতে পারি, যেমন আমার বাবার কথা উঠছে এখানে, যে এই কলেজের ভিত্তি তার ডিও লেটার দিয়ে এই কলেজ প্রতিষ্ঠা হয়েছে। আমার বাবার শুধুমাত্র ডিও লেটার দিয়ে হাকিমপুর ডিগ্রি কলেজ নয়, এই মহিলা কলেজ নয়, এখানে আমি অনার্স খুলে দিয়েছি। এই পোর্ট থেকে শুরু করে এখানকার ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আমার বাবার ছোঁয়া আছে। এই হাকিমপুরের অগ্রযাত্রাতে মোস্তাফিজুর রহমানের ম্যাক্সিমাম জায়গাতে আমার মরহুম পিতার সমস্ত জায়গাতে ছোঁয়া আছে। এমন কোনো জায়গা নাই। যখন ছোটবেলায় আসতাম এই হাকিমপুরে 2-1টা ইটের বাড়ি ছিল, টিনের চাল, এই চৌধুরীদের বাড়ি ছিল, তাও বোধহয় মাটির বাড়িটারি মিলে টিনের আমি বড় বড় শেড দেখতাম এখানে। আর ম্যাক্সিমাম এখানে কিন্তু সবগুলো জায়গায় ফাঁকা জায়গা ছিল, টিন শেডের 2-4টা ঘর ছিল। আজকে হাকিমপুরকে দেখলে চেনা যায় না। আমি জানি হাকিমপুরে তোমরা যারা আসো রাস্তা নিয়ে অনেক কষ্টে আছো। এই রাস্তার জন্য, রাস্তা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যে শেষ হবে। এই কবরস্থানটা এই রাস্তার মধ্যে পড়েছিল, এটাকে বাদ দিতে গিয়ে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। আর বাকি বিলম্ব হচ্ছে এই যে সরকারি স্থাপনার জায়গার উপরে কিছু বাড়ি পড়ছে, যে বাড়িগুলোকে নির্দেশনা দেবার পরও তারা ভেঙে নিচ্ছে না। এখন প্রশাসন কর্তৃক এসে এই বাড়িগুলোকে উচ্ছেদ করা হবে। তারপরে কিন্তু তোমাদের এই রাস্তা ওই রাস্তার সঙ্গে সুন্দর, মানে আটাপাড়ার পর থেকে যে রাস্তা তোমরা দেখো সেই রাস্তা হয়ে যাবে। আমার কথাতে কারো মনে হয়তো আঘাত লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু বাড়িতে গিয়ে গভীরভাবে চিন্তা করবা। তোমরা কোনো বড় স্বপ্ন দেখবা, বড় জায়গায় যাবা। এটা এক এলাকার নেতা হিসেবে, এমপি হিসেবে এটা তো আমার চাওয়া থাকতেই পারে। আমি যদি তোমাদেরকে স্বপ্ন না দেখাই তাহলে স্বপ্ন তোমরা কিভাবে দেখবে বলো? আজকে আমাদের জামিল হোসেন চলন্ত খুব চমৎকার কয়েকটা কথাবার্তা বলে গেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, কিন্তু আমি দেখলাম যে তোমাদের মধ্যে সেই ধরনের আগ্রহ নাই। এই আগ্রহটাকে জাগ্রত করো। সৌন্দর্যের সঙ্গে যদি নিজের যোগ্যতা থাকে, এই মানুষটিকে কিন্তু সবাই চায়, ভালোটাকে সবাই চায়। তুমি বাজারে গিয়ে, এই যে ঈদ আসছে, এখন গরু কেনার প্রতিযোগিতা, কোন একটা গরুর পা বা কোনো একটা গরু খুব ন্যারো অবস্থায়, দেখতে ভালো না এবং কোনো মাংসও নাই, ওই গরুটাকে কেউ কিনতে চাবে?
কিন্তু খাওয়া দাওয়া হিষ্টপুষ্ট হয়ে যদি একটা গরু বাজারে কেউ তোলে, ওর নাম বলে মহারাজ, ওর নাম বলে ডিপ জল, আরো কি কি, কালা পাহাড়, ধলা পাহাড়, দাম কত মাঝে মধ্যে শুনি। মানে গরুর দাম এই কয়েকদিন আগে শুনলাম প্রায় 3 গরু বিক্রি করছে 3 কোটি টাকা দিয়ে। আমি অবাক হয়ে গেলাম যে এটা কোনো মানে কি গরু যে আমি জানি না। তো এইরকম কিছু মানুষের সঙ্গে শুধু চেহারা নয়, যোগ্যতা যখন আসে মানুষের মধ্যে, তখন কিন্তু একজন মাস্টার হও, একজন ডাক্তার হও, যে ঘরে যাইতে পারবা। আর এখন যেখান থেকে তুমি সাজে বাপের বাড়ির থেকে যাবা, নিজে বুঝতে পারতেছো না। যদি একটা চাকরি থাকে, শুধু অনেক সম্পদশালী মানুষ কিন্তু এসে তোমার পেছনে ঘুরবে যে আপনার মেয়েটাকে আমার ঘরে দেন। আর এখন কোন রকম বাপে চিন্তা ভাবনা করে যে খালি কোন রকম এই ডিগ্রিটা বা অনার্সটা কমপ্লিট করুক, এই বেটিটাকে বিয়ে দিলে মাথাটা ধুয়ে হয়ে যায়। তা তোমরাও কি তোমাদের মাথা এইভাবে ধুয়ে করতে চাও নাকি? বাচ্চা হওয়ার পর স্বামী, সংসার, রান্না বান্না, তোমাদের মায়ের জীবনটা দেখো না তোমরা কেমন একটা স্ট্রাগল লাইফ লিড করতেছে। এই গরমের মধ্যে এখানে হেজাব করে বসে আছো, আমরা কষ্টের করে এই কথাগুলো কিন্তু বলতে চাচ্ছি না। কষ্ট হচ্ছে না? তাহলে চিন্তা করো, 365 দিনে 1 বছর হয়। এখনো জীবনের কমপক্ষে যদি ভালোভাবে বাঁচো 40 বছর তো বাঁচে থাকবা। এই বয়স থেকে সেই বয়স মেয়ে মানুষের স্টক কম হয়, পুরুষ মানুষ কিন্তু বেশি মরে যায়। এটা বাস্তব কথা। হার্ট স্ট্রোক করে পুরুষেরা বেশি মরে, এত টেনশন মাথার মধ্যে। আমি খুব কম শুনছি যে মেয়ে মানুষ স্ট্রোক করে মারা গেছে। তো 40 বছর ধরে যদি এই চুলার কাছে দাঁড়ায় থাকো, তাহলে এই গরমেই সহ্য হচ্ছে না। এই মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামের যে গরম, এটাই সহ্য হচ্ছে না। চুলার পারে কিভাবে 40 বছর কাটাবা, এটা একবার চিন্তা করবা না? তাহলে কি করতে হবে? একটু যোগ্যতা দিয়ে যদি নিজের একটা পজিশন তৈরি করতে পারো, তোমার বাড়িতে একটা কাজের লোক রাখতে পারবা, মাসে 8,000 টাকা দিবা। তোমার 30,000 50,000 টাকা ইনকাম আছে, 8,000 টাকা দিয়ে তোমার বাড়ির কাজের লোক থাকবে। তাহলে কি বাকি জীবনটা তুমি কিন্তু রিল্যাক্সে কাটাতে পারবে। এর জন্য তোমার একটা যোগ্যতা প্রয়োজন, ভালো করে লেখাপড়া করার প্রয়োজন। আজকে তোমাদেরকে কটাক্ষ করবার জন্য, ছোট করবার জন্য কথা বলছি না, খুব গভীর অনুভব নিয়ে, ভালোবাসা থেকে আমি চাই আমার এলাকার মানুষের এই শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের কাছে অর্থ নাই, আমাদের এমন কোনো পজিশন নাই যে যেটার মাধ্যমে বিনিময় করে আমরা খুব একটা বেটার সিচুয়েশনে যেতে পারি। আমাদের অভিভাবকদের কিন্তু সত্যিকার অর্থেই এখানে এখন পর্যন্ত আমাদেরকে বৃত্তি প্রদান করতেছি। বৃত্তি কাদেরকে দেওয়া হয়? যারা ভালো করছে তাদেরকেই দিচ্ছি, কিন্তু তারপরেও দেখো আমরা খোঁজ করে করে কিছু দরিদ্র স্টুডেন্টদেরকে কিন্তু সিলেক্ট করার চেষ্টা করছি। তার মানে কি আমাদের এখনো কষ্ট আছে। এই কষ্টের জায়গা থেকে বের হওয়ার জন্য একটা মাত্রই উপায় আছে আমাদের অঞ্চলে, সেটা হলো শিক্ষাগত যোগ্যতা অর্জন করা, মেধাবী স্টুডেন্ট হওয়া। প্রাথমিক বিদ্যালয়ে যারা রিটেনে টেকে 60-এর কাছাকাছি বা তার উপরে মার্কস যারা তোমরা পাও, আমি যাদেরকে সুপারিশ করেছি, আমার এই সময় আমি গত 10 বছরে কমপক্ষে 100-র উপরে চাকরি দিয়েছি, মাস্টারি চাকরি, যাদেরকে একটা পয়সা কোথাও খরচ করতে হয় নাই। আমি ডিসি সাহেবকে শুধু বলেছি, অমুক গ্রামের অমুক মানুষের এই সন্তান খুব কষ্ট করে লেখাপড়া করেছে, ডিসি সাহেব আপনার ওখানে ভাইবার যে মার্কটা হবে, দয়া করে যদি ও ভালো করে থাকে আপনি মার্কসটা দিয়ে দেন। বললো যে স্যার আমি 18-তে 18 যদি দিতে হয় আমি দিব। আপনি বলেছেন গরিব মানুষের সন্তান। এইরকম যোগ্যতা নিয়ে যদি প্রাইমারির একটা মাস্টার হতে পারো, বাকি জীবনটা তোমাদের ভালো যাবে, সুন্দর যাবে।